চালের দাম একবারে কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলছেন খাদ্য উপদেষ্টা। শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উপ প্রেস সচিব। ডক্টর ইউনূসকে হেফাজত নেতারা ভুল করবেন না, কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিল করুন। বাংলাদেশ বিমানে নয় এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো ভারতের সঙ্গে উত্তেজনার মাঝে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চালের দাম একেবারে কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলছেন খাদ্য উপদেষ্টা। মধ্যবিত্তদের মধ্যে গমের চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, দেশে বর্তমানে গমের চাহিদা 70 লাখ টন, দেশে উৎপাদন হয় মাত্র 10 লাখ টন, বাকি 60 লাখ টনের বেশিরভাগ আমদানি হয় বেসরকারিভাবে। আমরা যদি মজুদ বাড়াতে পারি তাহলে চালের দাম যেমন কমবে তেমনি গমের দামও কমবে। বর্তমানে চালের দাম কমে গেছে, তবে চালের দাম একবারে কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, আমাদের নারায়ণগঞ্জের সাইলো গুদামের নির্মাণ কাজ শেষের পথে, আরো কিছু সাইলো গুদামের নির্মাণ কাজও শেষের পথে। এবছর বোরো ফসল ভালো উৎপাদন হয়েছে। আমরা বোরো ভালোভাবে মজুত করতে পারলে খাদ্য বান্ধব কর্মসূচি ও এমএসটিসিবির পরিমাণ আরো বাড়ানো যাবে। শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উপ প্রেস সচিব। 2013 সালে 5 ও 6 মে রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম সমাবেশ দমাতে এক পর্যায়ে নিরস্ত্র মানুষের ওপর লাইট টিভিয়ে দিয়ে রাতের অন্ধকারে গুলি চালায় স্বৈরাচার হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই হত্যাকাণ্ডে কতজন মারা গেছেন তা নিয়ে এখনো জনমনে প্রশ্ন আছে। এবার আলোচিত সেই হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম, যা সফল করতে ভোর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে এই সমাবেশে যোগ দিয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এই সমাবেশ থেকে হেফাজতের শাপলা চত্বরের কথা মনে পড়েছে উপপ্রেস সচিবের। হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে চালানো হত্যাকাণ্ড নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের জন্য নিজের করা একটি হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে চালানো হত্যাকাণ্ড নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের জন্য নিজের করা একটি অনুসন্ধানের কথা তুলে ধরেছেন আজাদ মজুমদার, যেখানে তার প্রতিবেদনে হত্যাকাণ্ডে নিহতের সংখ্যার কথাও জানানো হয়েছে। উপপ্রেস সচিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, যখনই আমি হেফাজতে ইসলামকে কোনো বড় বিক্ষোভ করতে দেখি তখনই আমার মনে পড়ে যায় শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ওপর হিউম্যান রাইটস ওয়াচের জন্য আমার অনুসন্ধানের কথা। যখন গোটা বিশ্ব এই গণহত্যার সংখ্যা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল, তখন আমি ঢাকায় বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে চ্যালেঞ্জিং কাজটি গ্রহণ করি। অনুসন্ধানের রিপোর্ট নিয়ে আজাদ মজুমদার বলেন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে 2 দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর 7 সদস্য সহ কমপক্ষে 58 জন নিহত হয়েছেন। শাপলা চত্বর নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কতটা ঝুঁকি নিতে হয়েছিল সেই কথা তুলে ধরে আজাদ মজুমদার লেখেন, আপনারা যারা এখন সাংবাদিকতার জগতে ঘুরে বেড়াচ্ছেন, মানবাধিকার রক্ষা করছেন, তারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে কাজটি কতটা কঠিন ছিল। 2 সপ্তাহ ধরে চলা তদন্তের সময় রাস্তাঘাট, হাসপাতালের লগবুক খুঁজে, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং কবরস্থানের প্রমাণ সংগ্রহ করে মানুষকে খোলাখুলিভাবে বোঝানোর চেষ্টা করে। আমি সবসময় নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে যাওয়ায় এমন নিখোঁজ হওয়ার ভয়ে থাকতাম। তিনি তার পোস্টে শেষাংশে লেখেন, নিরাপত্তার কারণে আমি আগে কখনো আমার কাজের কৃতিত্ব দাবি করতে পারতাম না, কিন্তু যখনই আমি দেখি যে কোনো সহকর্মী সাংবাদিক আমার কাজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে, তখন তা আমাকে সত্যিই আনন্দ দেয়। ডক্টর ইউনূসকে হেফাজত নেতারা ভুল করবেন না, কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিল করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতি বাস্তবায়ন করার সাহস করবেন না। অবিলম্বে প্রতিবেদন সহ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ঘোষণা করুন। শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করুন। আমির আলামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শুরু হওয়া মহাসমাবেশের বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা এসব কথা বলেন। বক্তারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করবে না। বক্তারা বলেন, আপনারা পিলখানা হত্যাকাণ্ড
হত্যাকাণ্ডে বিচারের জন্য কমিশন করেছেন, জুলাই আন্দোলনের গণহত্যার জন্য কমিশন করেছেন, ট্রাইব্যুনাল গঠন করেছেন, কিন্তু মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার বিচারের জন্য কেন তদন্ত কমিশন গঠন করলেন না? বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়নি। এসব মামলা অবিলম্বে বাতিল করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে সমালোচনা করে হেফাজতে ইসলাম নেতারা বলেন, সরকার নারী বিষয়ক যে সংস্কার কমিশন গঠন করেছেন এর সদস্যরা নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না, কিন্তু তারা যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তা কোরআন সুন্নাহ বিরোধী। তাদের সংস্কার প্রতিবেদন যদি পাশ করা হয় তাহলে জীবন দিয়ে রুখে দেওয়া হবে। মার্চ টু ঢাকার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম। মুফতি ফখরুল ইসলাম বলেন, নির্যাতিত হলাম, জেল খাটলাম, অথচ আমাদের মামলা প্রত্যাহার করা হয়নি। নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা 18 কোটি মুসলমানের বিরুদ্ধে, তা অবিলম্বে বাতিল করতে হবে। বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী 5ই মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে আসবেন, তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ভারতের সঙ্গে উত্তেজনার মাঝে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী 450 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে সামরিক বাহিনী। এই ক্ষেপণাস্ত্র 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। আবদালি অস্ত্র ব্যবস্থা নামেই এই ক্ষেপণাস্ত্রটি ইন্দুজ সামরিক মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তান এমন এক সময়ে আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যখন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশের এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে গুরুতর উস্কানি হিসেবে বিবেচনা করতে পারে ভারত। ইসলামাবাদ বলছে, সামরিক বাহিনীর অপারেশনাল প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও অন্যান্য কারিগরি সক্ষমতা প্রমাণ করাই ছিল AWS ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উদ্দেশ্য। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সামরিক বাহিনীর প্রধানরা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সব বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত দক্ষতার বিষয়ে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে। পেহেলগামে ভয়াবহ হামলার পর থেকে ভারত পাকিস্তানের সীমানা রেখা লাগোয়া এলাকায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর মাঝে গোলাগুলি চলছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করছে উভয় দেশের নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের হামলার ঘটনার পর পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা ভারত আগামী 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের হামলা চালাতে পারে বলে দাবি করেছিলেন, কিন্তু তার দাবির পর 72 ঘন্টা পেরিয়ে গেলেও বাস্তবে ভারতের হামলার ঘটনা দেখা যায়নি। এর আগে গত 29 এপ্রিল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছিল, আগামী 2রা থেকে 3 দিনের মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 25 ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে। পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়েছে ভারতের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।